জমিদারি প্রথা আসলে কিভাবে কাজ করত চলুন আর কি জেনে নিই। 1800 শতকের শেষ দিকে গ্রামের মানুষ ভাবত জমিদার মানেই জমির মালিক, কিন্তু আসলে জমিদারি প্রথা ছিল কর তোলার এক কড়া ব্যবস্থা। জমির মালিকানা নয়। ধরুন নদিয়ার এক গ্রাম আছেন, সেখানে পুরুষোত্তম বাবু, তিনি জমিদার, কিন্তু জমিটা তার নিজের না। জমিটার আসল মালিক ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার। সেই সরকার পুরুষোত্তম বাবুকে বলেছে, তুমি বছরে নির্দিষ্ট পরিমাণ খাজনা আমাদের দেবে, কিভাবে তুলবে কিভাবে আনবে সেটা তোমার ব্যাপার। এখন এই পুরুষোত্তম বাবুর কাজ কি? তিনি গ্রামের কৃষকদের জমি চাষ করতে দিতেন, কৃষকরা ফসল ফলাতো, তারপর ফসলের টাকা থেকে তাদের দিতে হতো খাজনা। খাজনা সময় মতো না দিতে শুরু করায় চাপ, সুদ, নিলাম, এমনকি চাষের অধিকার থেকেও উচ্ছেদ করে দেওয়া হতো তাদের। ধরুন হরনাথ নামের এক ভাগ চাষি আছে, জমি তার নিজের নয়, সে শুধু চাষ করার অনুমতি পেয়েছিল। এক বছর সে ফসল করলো, বন্যায় সেই ফসল নষ্ট হয়ে গেল। হরনাথ খাজনা দিতে পারল না। পুরুষোত্তম বাবুর সমস্যা কি? তিনি যদি সরকারের টাকা জমা দিতে না পারেন, তাহলে তার জমিদারির অধিকারই নিলামে চলে যাবে। তাই তিনি হরনাথকে সময় দিলেন না, বরং বললেন, টাকা না দিলে অন্য চাষিকে জমি দেব। এভাবেই হরনাথ জমি হারায়নি, কিন্তু জমি তার ছিল না, সে হারিয়েছিল চাষ করার অধিকার। জমিদারি প্রথা তাই ছিল 3 স্তরের এক কঠিন চক্র। সব থেকে নিম্ন স্তরে ছিল কৃষক, তার উপরে ছিল জমিদার, তার উপরে ছিল ইস্ট ইন্ডিয়ার সরকার। উপরে স্থির টাকা জমা দেওয়ার চাপ, নিচে অনিশ্চিত কৃষিকাজ। ফসল ভালো হোক বা খারাপ, সরকার তার টাকা ঠিকই চাইতো। আর সেই চাপটাই গিয়ে পড়তো গ্রামের সবচেয়ে দুর্বল মানুষের উপর, অর্থাৎ কৃষিভাগের উপর। এই কারণেই জমিদারি প্রথা শুধু জমি নয়, মানুষের জীবন, নিরাপত্তা আর সম্মান সব কিছুকেই অনিশ্চিত করে তুলছে।